তবে যে খবরটা নিয়ে আজ সবথেকে বেশি কৌতূহল, সবথেকে বেশি চর্চা, তা হলো গোপীবল্লভপুরের নাড়ুবাবুর শুভ পরিণয়ের আনন্দ নাড়ু। দেখুন, শিবরাম চক্রবর্তী লিখেছিলেন, স্ত্রী মানে স্ত্রী। জামা কাপড় ধোলাই করার পর দুরমুশ করে পাঠ করা কাজ যেমন স্ত্রীর, স্ত্রীরও প্রায় ঠিক তাই। আর মাঝে মাঝেই যিনি রাজনৈতিক ধোলাইয়ের কথা বলে শিরোনামে আসেন, সেই দিলীপদা মানে আমাদের দিলীপ ঘোষ আজ বিয়ের পিঁড়িতে বসলেন। এহেন সামাজিক ঘটনার অভিঘাতে শুধু সমাজ জীবনে নয়, এই সমাজ মাধ্যমও তোলপাড়। লেখক কৌশিক মজুমদার লিখছেন, আমি সেই 2006-তে বুঝেছি, এইবার ঘোষবাবু বুঝবেন সব জায়গায় মেজাজ চলে না। এরই মধ্যে কেউ কেউ উইথ আ ভেরি সিরিয়াস নোট এই সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের বয়স নিয়ে নানা কথা বলছেন, কিন্তু কে, কখন, কোন বয়সে বিয়ে করবেন সেটা একেবারেই তার ব্যক্তিগত। আমরা মনে করি কোনো তৃতীয় ব্যক্তির জ্ঞান দেয়া সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তাই দিলীপদার জন্য আমাদের সবার তরফ থেকে থাকবে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, রামের সীতা যাচ্ছে এক্স্যাক্টলি। নিউটাউনের ফ্ল্যাটে জীবনের নিউ চ্যাপ্টার শুরু করলেন দিলীপ ঘোষ। এতদিন যাকে সবাই চিনতেন তাঁর রাগের জন্য, তাঁর জীবনে এবার অনুরাগের ছোঁয়া। সংঘ করে আসা দিলীপ ঘোষ এবার সংসারী। সকাল থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। বিকেলে কোণে দেখা আলোয় লাল বেনারসিতে পাত্রের প্রবেশ। সন্ধে 1 হলো 4 হাত। বৈশাখের নব বসন্তে একলা থেকে দোহা হলেন দিলীপ ঘোষ। চিরকুমার দিলীপের চিরসঙ্গী হলেন রিঙ্কু মজুমদার। আমাদের জীবনের ব্যক্তিগত মুহূর্ত, আমার আত্মীয় স্বজন, আমার মা আছেন, আশীর্বাদ করেছেন। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ষোড় সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে। 21-এ পরিচয়। গত সেপ্টেম্বরে সাহস জুগিয়ে মনের কথাটা বলেই ফেলেছিলেন বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। তবে পাত্র তো রাফ অ্যান্ড টাফ। কথার উত্তর দিতে এমনিতে তিনি 1 মিনিট সময় নেন না। তবে এক্ষেত্রে মনের কথা মুখে আনতে দিলীপ ঘোষ নাকি সময় নিয়েছিলেন 3-3টে মাস। ব্যাস, তারপর আর কি, অবশেষে শুভ পরিণয়। আমি খুব প্রাউড ফিল করছি যে উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন এবং ফাইনালি আমার একটা ডিজাইনার্স তো ছিল বহু বছরের, 17 বছরের একটা প্রতীক্ষা ছিল। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ষোড় সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে। সেই জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে জানাতে পারেননি। খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে। আমাদের অনেক প্রিয়জন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সারা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে আছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন, জানাতে চান। আমি তাদেরকে, তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন, শুভেচ্ছা জানাচ্ছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। লাল বেনারসি, মাথায় লাল ওড়না, সোনার গয়নায় নববধূর সাজে দিলীপ ঘোষের বাড়ির উদ্দেশ্যে রওনা হন রিঙ্কু। বাড়িতে তখন হলুদ পাঞ্জাবিতে অপেক্ষায় পাত্র। তারপর ঘরোয়া অনুষ্ঠানে সারা জীবন একসঙ্গে থাকার শপথ। দিলীপ ঘোষ মানেই কাঠখোট্টা রাজনীতিক। দিলীপ ঘোষ মানেই ইটের বদলে পাটকেল। দিলীপ ঘোষ মানে স্ট্রেট ফরওয়ার্ড। আর দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক করলে কাকে নিয়ে হবে? অন্য কাউকে নিয়ে বিতর্ক করলে না তোমার টিআরপি বাড়বে, না কোনো রাজনৈতিক লাভ হবে। করো, আমাকে তোমরা হিরো বানিয়েছো। বিতর্ক করলে তোমার টিআরপি বাড়ে, নেতাদের ভোটও বাড়ে। সারা রাজ্যের মানুষ দিলীপ ঘোষকে এভাবেই চেনে। তবে স্ত্রীর কাছে দিলীপ ঘোষ অন্য মানুষ। এবার নজরিয়া होना चाहिए ना, कौन किस हिसाब से उनको समझना चाहते हैं। সেপ্টেম্বর, মিড অফ সেপ্টেম্বর। মানুষ হিসেবে তো ওনাকে খুবই ভালো লাগতো, কিন্তু ভাবিনি যে ওনাকে আমি হাজবেন্ড হিসেবে প্রস্তাব দেবো বা উনি আমার হাজবেন্ড হতে পারে উইদিন আ ইয়ার ইয়া উইদিন আ শর্ট টাইম। শেষ পর্যন্ত এটা একটা সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব। আমি যেহেতু আরএসএস এর প্রচারক ছিলাম, প্রচারকদের জন্য বিয়ে, থা, সংসার, অর্থ উপার্জন থাকে না। তো সংঘের তরফ থেকে আমাদের প্রচারক জীবন থেকে মুক্তি দেওয়া হয়েছে। আমি রাজনীতিতে গেছি, এমএলএ এমপি হয়েছি, অর্থ উপার্জন করেছি, বাড়ি করেছি। একজন সঙ্গী চাই যিনি ঘর আর মাকে দেখবেন। তখন আমি থাকিনি বাড়িতে, কেউ ছিল না, ও এসে মাকে দেখাশোনাও করেছে, আমাকে রান্না করে খাইয়েওছে। মা অনুমতি দিয়েছেন। জীবনে এটা একটা ফেজ। 2021-এর বিধানসভা ভোটের ঠিক আগে 19শে মার্চ টুইটারে দিলীপ ঘোষ লিখেছিলেন, প্রথমে রাষ্ট্র, তারপরে দল এবং সবশেষে ব্যক্তি। ইংরেজিতে লিখেছিলেন, নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। সংঘ শিক্ষার 3 মন্ত্র। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সেই 2021-এই নাকি রিঙ্কুর সঙ্গে আলাপ দিলীপ ঘোষের। তখন আর কে জানতো সেই 4 বছর বাদে তাঁর সঙ্গেই 4 হাত এক হবে।
গতকাল পর্যন্ত একটা বিষয় ছিল, তারপর থেকে খবর বাইরে প্রকাশিত হলো এবং তারপর আজকে শুভ বন্ধনে আপনারা আবদ্ধ হলেন, অভিজ্ঞতা কেমন? প্রথমবার অভিজ্ঞতা হলো, নতুন অভিজ্ঞতা নিঃসন্দেহে, জীবনে তার বিয়ে করিনি, প্রথমবারই করলাম। তো এটা হওয়ার ছিল, কিন্তু আমরা এটা আড়ম্বর করিনি, সাধারণভাবে ঘরের মধ্যে হওয়ার ছিল, সেটা সবাই জেনেছেন, সেইভাবেই হয়েছে, আলাদা করে কিছু না, এটা জাস্ট ফর্মালিটি পুরো হলো একটা। আমরা বহু ছবি ইতিমধ্যে দেখেছি যেখানে মাল্যদান থেকে শুরু করে সিঁদুরদান, কিন্তু একটা ছবি খুব চোখে লাগলো, যে দাবাং পলিটিশিয়ান বলে পরিচিতি পেয়েছেন আপনি, সবসময় একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার দিলীপ ঘোষের মধ্যে, তিনি আজকে সিঁদুরদানের সময় স্ত্রীর মাথায় কাপড়টা টেনে দিচ্ছেন। এটা কি মানে এই বিয়ের একটা সাইডে মানে এফেক্ট বলা যায়? এতদিন অনেক কিছু দায়িত্ব পালন করেছি, স্বামীর দায়িত্ব পালন করার সুযোগ প্রথম হলো, তো সেটাও প্র্যাকটিস করছি, দেখা যাক কি হয়। এটা তো বিয়েরই অঙ্গ একটা, এটা আমাকেই করতে, অন্য কেউ করতে পারবে না। একটা জিনিস বলুন, যে যখন আপনি বিয়ের কথাটা পরিবারের কাছে প্রকাশ্যে নিয়ে আসলেন, পরিবার কিভাবে রিয়াক্ট করেছিল? পরিবারের কাছে নেই, মার কাছে বলেছি, মায়ের জন্যই, মাকে ছেড়ে আমাকে যেতে হয় বাইরে, যদি মাকে অন্য কোথাও পাঠাতে হয়। এই বাড়িতে আমরা 20 জন থাকি, একজনই মহিলা, মা 84 বছর বয়স, তাকে জল খাওয়ার লোক থাকে না। তখন কয়েকবার এই ঘটনা হয়েছে, অসুস্থ হয়ে গেছেন, তখন বাধ্য হয়ে ইনি এসে আমাকে বললেন যে আমি সংসারী হতে চাই, আর বার জীবনে সাথী চাই। খুব ভালো, করে ফেলো। তো বলছে না, আপনাকেই বিয়ে করতে চাই, আপনি রাজি আছেন কিনা? তখন আমি সময় নিতে দাও, বিষয়টা আমি হজম করি আগে। তারপরে 1-2 মাস সময় লেগে গেছে বুঝতে। তখন মাকেও বললাম যে তোমাকে ছেড়ে আমি তো যেতে পারছি না, তাহলে কাজ করবো কী করে? তুমিও আমাকে ছেড়ে যাবে না, তাহলে সমাধানটা কী? আর বিয়ে করা ছাড়া কোনো রাস্তা নেই। মা বলে করে ফেল না, কী অসুবিধা আছে? আমি RSS-এর প্রচারক ছিলাম, প্রচারকরা বিয়ে করে না। আমাকে 10 বছর আগে পার্টি প্রচারক জীবন থেকে মুক্তি দিয়েছে, নেতা বানিয়ে দিয়েছে, MLA MP করে দিয়েছে। তো মাও সেটা আমাকে বললেন। তাহলে এই বয়সে বিয়ে করবো? একেও বলেছিলাম যে এই বয়সে কেউ বিয়ে করে না। বলি তাতে কী হয়েছে, আরও 20 বছর তো সময় আছে। তো এইভাবেই ধীরে ধীরে দুটো, আমারও প্রয়োজন ছিল মায়ের জন্য, ওনার প্রয়োজন ছিল কাউকে সংসার জীবন করার জন্য নতুন করে। ঠাকুরের ইচ্ছা ওটাই ছিল বোধহয়, শেষ পর্যন্ত ওটাই হলো। সম্পর্কের কোনো বয়স হয় না, আজকে কি সেটা নিজে মনে করছেন? দায়িত্ব পালন করতে হবে, এটা তো ঠিকই। সম্পর্ক দুজন মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব হয়, সেরকম প্রেম হয়, পরস্পরের সম্মিলিতভাবে দায়িত্বও পালন করে অ্যাডজাস্টমেন্টের দ্বারা। তো সেটাই হওয়া উচিত। পরস্পর যদি মনে করেন যে আমরা করব, তাহলে সেটা অসম্ভব কিছু না। আমরা একটু রিঙ্কুদির সাথে কথা বলি। এখনো কি রিঙ্কু মজুমদার নাকি রিঙ্কু মজুমদার ঘোষ, কোনটা হলো? রিঙ্কু মজুমদার ঘোষ। নতুন এই পরিচয়, আজকে দিলীপ ঘোষকে আপনি যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবে উনি রাজি হয়েছিলেন, এবং দিলীপ ঘোষের মতন একজন রাজনীতিবিদ, এত রাফ অ্যান্ড টাফ, যাকে দাবাং পলিটিশিয়ান বলা হয়, তিনি রাজি হবেন এটা কখনো ভেবেছিলেন? হ্যাঁ, সামহাও আমি কনফিডেন্ট ছিলাম, কেন জানি না, আমি জানতাম যে মেবি আমার প্রপোজাল উনি অ্যাকসেপ্ট করবেন। এটা আমার একটা পজিটিভ ভাইব্রেশন মনের ভেতরে কাজ করেছিল, আর জैसे सोचा वही हुआ। একটা জিনিস বলুন, মানে এই সময়, বয়স, এগুলো সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা নয় বলেই মনে করেন তো? হ্যাঁ, একদম। এজ জাস্ট এ নাম্বার। নতুন সংসারে দায়িত্ব মানে পা রাখলেন, একটা বিরাট দায়িত্ব। সঙ্গে সঙ্গে আপনি নিজেও রাজনৈতিক কর্মী, দিলীপদাও রাজনৈতিক কর্মী, সামনের লড়াই কিভাবে চলবে? খুব ভালোভাবে, মানসিকভাবে, ওতপ্রোতভাবে আমরা রাজনৈতিক জার্নিটাকে আরও হেলদি করতে পারবো। অনেক সময় হয় না, অনেক আপ অ্যান্ড ডাউনস আসে, মাইন্ড আপসেট হয়ে যায়, রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট অনেক সময় অনেক রকম বিমুখ হয়ে যায় না, তো তখন একজনকে কনসোল করতে পারবো। দ্যাটস ইট। আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আজকে আপনাদের দুজনকেই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে, সেটাকে কিভাবে দেখছেন? খুব ভালো লেগেছে যে উনি আমাদের বিয়েটাকে অ্যাকনলেজ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তো আমরা চাই উনি আরও সুন্দর করে আমাদের 26 অবধি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণটাকে যেন খুব সুন্দর সুদিং ওয়েতে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। যা হয়ে গেছে ওনার প্রিভিয়াস ইয়ার্সগুলো, তো কখনো ছাড়তে হয় মানুষকে। মানুষ সারা জীবন একটা জায়গা ধরে থাকতে পারে না। জীবন, সমাজ, প্রকৃতি পরিবর্তনশীল। একজন যদি আমরা অপরজনকে জায়গা না ছেড়ে দিই, তাহলে কি করে আবর্তনটা কি করে হবে, তাই না? তো ওনারও এটা বোঝা উচিত। উনি অনেকদিন লিড করলেন, ওনাকে এবার স্পেস দেওয়া উচিত অপর কাউকে, তাই নয় কি? ওনার মানে রিল্যাক্স হওয়া উচিত, মেন্টাল রিল্যাক্স হওয়া উচিত,
ছেড়ে দিক না, আর কত, অনেকটা এজ তো ওনারও হলো। দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। মেজ ছেলে দিলীপকে মা পুষ্পলতা ঘোষ ডাকেন নাড়ু বলে। অনেকেই রসিকতা করে বলছেন সেই নাড়ু বাবুর জীবনে এবার আনন্দ নাড়ু। তবে এই ডাকনামের নেপথ্যে একটা মজার গল্পও রয়েছে, যা এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন দিলীপ ঘোষ। আমার সঙ্গে রয়েছেন গোপীবল্লভপুরের নাড়ুবাবু। চিনতে পারলেন না তো? এটা তার ডাক নাম। তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপদা, প্রথম প্রশ্ন তো একটাই, আপনার নাড়ু নামটা কে দিল? সাধারণভাবে খুব শান্ত, সাতচরে রা নেই, এরা মিষ্টি মিষ্টি ছেলের নাম নাড়ু হয়। ছোটবেলায় সেরকম ছিলেন নাকি? বড় হয়ে তো কড়া পাকের নাড়ু কিংবা ওই শক্ত তিলের নাড়ু, নাড়ু আর সেই নাড়ু নেই। আমি যেটুকু শুনেছি, জন্মের সময় মাথায় চুল ছিল না, তাই ন্যাড়া ছিলাম, তাই নাড়ু হলাম। তারপরে শরীর স্বাস্থ্য চিরদিনই ভালো, আর দেখতেও খুব একটা খারাপ ছিলাম না, এখনও খুব একটা খারাপ নয় দেখতে। আর এখনও মাথার চুল প্রায় আবার ফাঁকা হয়ে গেছে। সেইখান থেকে চলে আসছে, ভালোবেসে সবাই নাড়ু বলতো। বাবা, মা, ঠাকুমা, মামা বাড়িতে আমি পড়াশোনা করেছি, স্বাভাবিকভাবে ওই নামটাকে বেশি জোর দেওয়া হতো আদরের সঙ্গে। পরবর্তীকালে দিলীপ কুমার ঘোষ, এখন দিলীপ দা হয়ে গেছি, দিলীপ ঘোষ হয়ে গেছি। এবার সেই মায়ের ইচ্ছেতেই 63 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন দিলীপ ঘোষ। মার কাছে আমি সারা জীবন থাকিনি, 7 বছর 6 বছর ছেড়ে গেছিলাম। উনি আমার কাছে থাকতে এসেছেন, আর যখন আমার জটিল সময়, কঠিন সময়, তখন এসেছেন জুলাই মাস, তখন থেকে আছেন। এখন আমি কাজ করছি, যেভাবে কাজ করতে চাই, তাহলে ওনাকে একটু নেগলেক্ট করা হয়ে যাবে। সেই জন্য, আর যিনি দায়িত্ব নিয়েছেন তিনি জেনে শুনে তিনি আমার কাছে বলেছেন এসে, তখন আমি ইয়েস করেছি মাত্র। রাজনীতিক দিলীপ ঘোষের মধ্যে অবশ্য কোনো নাড়ু সুলভ নরম সরম ভাব কখনো দেখা যায়নি। দীর্ঘদিন আন্দামানে থাকা খয়েরি হাফ প্যান্ট, কালো টুপি পরে সংঘ প্রচারকের কঠোর জীবন, তারপর বিধায়ক, সাংসদ, রাজ্য বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি। এবার দিলীপ ঘোষের জীবনে আরেক নতুন অধ্যায়। সাদা পাঞ্জাবিতে বরবেশে এই দিলীপ ঘোষ একেবারে অচেনা। ওনার সাথে আমার কথাবার্তা লাস্ট 6 মান্থস অনওয়ার্ডস হচ্ছে আর কি। সিদ্ধান্তটা আমাদের 3 মাসের মাথায়, সেপ্টেম্বর টু ডিসেম্বরে আমাদের ডিসিশন হয়ে গেছিল। মাও আমাদেরকে বলে দিয়েছিলেন, মা ডেট দেখছিলেন জানুয়ারিতেই। তো অনেকেই তখন সেই সময় বলেছিল না ওয়েট করুন, করবেন না, নেক্সট ইয়ার করুন। তো ফাইনালি আমাদেরও তো বয়স হয়ে গেছে, আর কবে একটা কনক্লুশনে যখন আসতেই হবে, আর কবে 60 থেকে 70-তে গিয়ে ডিসিশন নেবে মানুষ। উনি সবাইকে ভালোবাসে, সবাইকে খুশি করার চেষ্টা করেন বলে উনি হয়তো তাদের কথাটাও মান্যতা দিয়ে 3টে মাস ওয়েট করলেন। এখন আমার মা শেষ বয়সে আমার কাছে থাকতে এসেছেন, তাকে দেখারও লোক নেই। আমি তো ঘুরিয়ে বেরিয়েছি 40-41 বছর, তো সেই জন্য একজন সঙ্গী চাই যিনি ঘর আর মাকে দেখবেন। আমি বাকি সমাজের কাজ করছি। মা ওর বাড়ি দেখে এসছেন, ওর সঙ্গে 2 দিন থেকে এসছেন। তার আগে যখন আমি থাকিনি, বাড়িতে কেউ ছিল না, ও এসে মাকে দেখাশোনাও করেছে, আমাকে রান্না করে খাইয়েওছে। তো সেই জন্য এটা অনেকটা দেখাশোনার পরে সবকিছু বুঝে সুঝে মা ঠিক করেছেন, অনুমতি দিয়েছেন, তখন ওটা। নিজের দল হোক বা প্রতিপক্ষ, দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন সকলে। এখন দিলীপ দা জননেতা, সেই জন্য দিলীপ দার এই জীবনের নতুন ইনিংস শুরু করা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিচ্ছে। তো দিলীপ দাকে অভিনন্দন। আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, শান্তির হোক, অগ্রগতির হোক, সমৃদ্ধির হোক। দিলীপ ঘোষের বিয়ের কথা শুনে প্রথম চমকে গিয়েছিলেন সকলে। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, 2 হাতে বনবন করে লাঠি ঘোরাতে পারেন, অবলীলায় রয়্যাল এনফিল্ড চালান। সেই দিলীপ ঘোষের সঙ্গে কিভাবে বিয়ের কথা এগিয়েছিলেন রিঙ্কু মজুমদার? দিলীপদার মতন একজন মানুষ যে সবসময় এরকম গম্ভীর হয়ে হাঁটাচলা করেন, তাকে আপনি বিয়ের প্রস্তাব দিলেন? হ্যাঁ, ওটাই তো ব্যাপার। তাতে উত্তর কি আসলো? পজিটিভ। SMS এ না সরাসরি? কথোপকথনের মধ্যে দিয়ে বুঝতে দেননি, কিন্তু আমি বুঝতাম। 3 মাস ধরে বুঝেছেন, তারপরে ওনার মাকে জানিয়েছেন। একসাথে আমরা মর্নিং ওয়াকে যেতাম, মা আর আমি। শুধু পলিটিশিয়ান বা প্রেমিক হিসেবেও রিঙ্কু মজুমদারের কাছে দিলীপ ঘোষ 100-100 বেশি। রাজনৈতিক নেতা হিসেবে দিলীপ ঘোষকে 100-এ কত দেবেন? 100-100+। প্রেমিক হিসেবে দিলীপ ঘোষকে কত দেবেন? 100-100+। 2021-এর পর থেকে সময়টা ভালো যায়নি। রাজ্য সভাপতির পদ হারান। গত লোকসভা ভোটের শেষ মুহূর্তে জেতা আসন থেকে সরিয়ে দেয় দল, সেখান থেকে জিততেও পারেননি। সেই কঠিন সময়ে দিলীপ ঘোষের পাশে ছিলেন রিঙ্কু, বুঝিয়েছিলেন পরিবারের প্রয়োজন। ওনাকে বোঝালাম, মানে লাইফের একটা সার্টেন এজের পরে প্রত্যেকটা মানুষেরই, আমি আমার নিজের ক্ষেত্রেও আমি রিয়ালাইজ করেছি, তো ফ্যামিলি স্পাউসের প্রয়োজন পড়ে। একজন বোল্ড পার্সন যে
রাজনীতিতে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। অনেক রকম অবস্টাকল আসে, হ্যাঁ, সেগুলো ফেস করতে হয়। তখন যদি ঘরে কনসোল করার কেউ থাকে, একটা ইমোশনাল সাপোর্ট পাওয়া যায় না, অনেকটা মেন্টাল হিলিং হয়। তো সেটাই ওনাকে বোঝালাম। আমাদের অটল বিহারী বাজপেয়ীজিও তো ব্যাচেলার ছিলেন, ওনার শেষ জীবনটা ভাবুন তো। ওনাকে আমি সমস্ত এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম, উনি হয়তো একমত হয়েছেন। কারণ পলিটিক্সে কে কখন কোন পজিশনে থাকবে, কখনো কারো গ্রাফ একদম ওপরে চলে যাবে, কখনো গ্রাফ নেমে যাবে, তখন মানুষ পাশে থাকবে কি থাকবে না। আর পাওয়ারের সাথে, পজিশনের সাথে মানুষ আসতে পছন্দ করে, আনসার্টেনিটি না। তো লাইফে আনসার্টেনিটি হলে পরে তখন বাইরের মানুষ সবাই পিছিয়ে যায়, একমাত্র পরিবারের মানুষটাই কাছে থাকে, পাশে থাকেন। সেটাই ওনাকে বোঝাতে সক্ষম হয়েছি। ব্যক্তিগত এটা সিদ্ধান্ত, ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা, ভাই ছেলে মেয়েদের, সেটা করেছি। কারণ আমার কোনো খরচা ছিল না, আমি কোনোদিন পয়সা কামাইনি, আমার কোনো খরচাও নেই। 10-20 বছর যা বাঁচবো, আমি চাই না কারো ঘাড়ে বোঝা হতে বা পার্টির বোঝা হতে চাই না। সেই জন্য একজন সঙ্গী থাকবে, তার দায়িত্ব আমার, সে আমার দায়িত্ব নেবে এটা। দ্বিতীয়, আমার মা এখন 84 বছর বয়স, তাকে দেখার একটা লোক আছে। আমি যদি দেখতে যাই তাহলে আমি যে কাজ করছি করতে পারবো না, আমার মিশন হ্যাম্পারে যাবে। সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি, বাস একদিনের ব্যাপার। শুক্রবার সন্ধে সেই রিঙ্কুর সঙ্গে বিয়ে সারলেন দিলীপ ঘোষ। সকাল থেকেই দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে ছিল সাজো সাজো রব। একের পর এক হেভি ওয়েট বিজেপি নেতা ভিড় করতে শুরু করেন, সঙ্গে ফুল, মিষ্টি, উপহার। মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি। দিলীপ ঘোষ বিয়ে করলেন, আমি মন্তব্য করবো না, ব্যক্তিগত ব্যাপার। ওনার শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে, আমি তো পার্টির একজন। শুধু নিজের দল নয়, শুভেচ্ছা এসেছে তৃণমূলের তরফ থেকেও। দিলীপ ঘোষকে ফুল, কার্ড, মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী। গত লোকসভা ভোটে দিলীপ ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন তৃণমূলের কীর্তি আজাদ। দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে তিনিও লোকসভা কেন্দ্রে মিষ্টি বিলি করেন। हार्दिक शुभकामना देता हूं और आशा करता हूं कि उनका वैवाहिक जीवन लंबा चलेगा, अच्छा चलेगा, दोनों दीर्घायु हों, ऐसी हम कामना करते हैं। और अब आशा करते हैं कि एक बार जब अर्धांगिनी घर में आ गई तो फिर सियाराम बोलना शुरू करेंगे, सिया को राम से अलग नहीं करेंगे। माँ से ही वंश चलता है और अब तो माँ आ ही गई हैं, तो ऐसे में मैं उनको बहुत बहुत बधाई देता हूं और याद पुनः दिलाता हूं कि जय जय सिया राम, जय जय सिया राम, जय जय सिया राम। मुझे पूरी आशा है कि अब वो गुस्से में कुछ बात नहीं करेंगे, अच्छा से बात करेंगे, प्यार से बात करेंगे। একটা জায়গায় নিশ্চয়ই একাকিত্ব কোথাও কথাটা বোধ করেছে। আমি খুশি হয়েছি যে ও বিয়ে করছে, উনি বিয়ে করছেন, এটা আন্তরিক শুভেচ্ছা। একটা পরামর্শ আছে, সাকসেসফুল ম্যান থাকতে গেলে বউয়ের কথা শুনে চলতে হবে। দিলীপ ঘোষ যখন শুভেচ্ছায় ভাসছেন, তখন কোণে রিঙ্কু মজুমদার ব্যস্ত ছিলেন সাজগোজে। সকাল থেকে পার্লারে যাওয়া, কখনো ফেসিয়াল, কখনো মেকআপ, হাতে সময় কই। সবকিছুই যে বড় তাড়াতাড়ি হয়ে গেল। রিঙ্কুর কথায় 2013-য় তাঁর রাজনীতিতে আসা। দিলীপ ঘোষের কথাবার্তা ভালো লাগতো 2015-য় তিনি দলে যোগ দেওয়ার পর থেকেই। আমার ফার্স্ট আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি বিজেপি। 2013 থেকে আমি বিজেপিটা করছি, একদম গ্রাউন্ড লেভেল থেকে করছি। আর উনি 15তে মনে হয় এসছেন, ওনার কথাবার্তা শুনতাম, ভালো লাগতো খুব। অনেককে বলেছিলাম ওনার সাথে দেখা করিয়ে দেবেন, তো কেউ করায়নি। আমি আর আগ্রহ প্রকাশ করিনি। আমি আমার মতন করে আস্তে 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 মানে মণ্ডল, ব্লক থেকে জেলা থেকে রাজ্যে উঠে এসেছি। তাও ভেবে উঠিনি যে কখনো আমি ওনাকে প্রস্তাব দেবো বা এর রিলেশনটা এরকম হবে। তো ওনার সাথে আমার কথাবার্তা লাস্ট 6 মান্থস অনওয়ার্ডস হচ্ছে আর কি। সিদ্ধান্তটা আমাদের 3 মাসের মাথায়, সেপ্টেম্বর টু ডিসেম্বরে আমাদের ডিসিশন হয়ে গেছিল। মাও আমাদেরকে বলে দিয়েছিলেন, মা ডেট দেখছিলেন জানুয়ারিতেই। তো অনেকেই তখন সেই সময় বলেছিল না ওয়েট করুন, করবেন না, নেক্সট ইয়ার করুন। তো ফাইনালি আমাদেরও তো বয়স হয়ে গেছে, আর কবে একটা কনক্লুশনে যখন আসতেই হবে, আর কবে
60 থেকে 70-তে গিয়ে ডিসিশন নেবে মানুষ। উনি সবাইকে ভালোবাসে, সবাইকে খুশি করার চেষ্টা করেন বলে উনি হয়তো তাদের কথাটাও মান্যতা দিয়ে 3টে মাস ওয়েট করলেন। মতাদর্শ তো হচ্ছে ও আমাদের পার্টির পুরনো কর্মী 12 সাল থেকে, আমি তো পরে বিজেপিতে, আমি আছিনি, আমার কোনো কৃতিত্ব নাই। আমার জীবনের 2জন মহিলা এখন যারা আছেন, আমার মা, বললাম না আমার 55 বছর ধরে মায়ের থেকে আমি দূরেই ছিলাম, পড়াশোনা তারপর সমাজের কাজে দেখা সাক্ষাৎ হতো মাত্র। 63-র দিলীপ ঘোষের বিয়ে যে বঙ্গ রাজনীতিতে একটা চমক, সেটা সকলেই এক বাক্যে স্বীকার করছেন। তবে এ বিষয়ে দিলীপ ঘোষ প্রথম নন। আগে আরও কয়েকজন রাজনীতিকের বিয়েও এরকম ভাবেই সবাইকে চমকে দিয়েছিল। 1994 সালে এরকম বৈশাখেরই এক সন্ধে ঘরোয়াভাবে বিয়ে সেরেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী ও দীপা দাশমুন্সী। ততদিনে প্রিয়রঞ্জনের বয়স 50 পেরিয়েছিল, আর দীপা দাশমুন্সীর অভিনয় কেরিয়ারও তখন শেষের দিকে। 2-4 বার সাক্ষাতের পর দুজনের দুজনকে ভালো লাগে। অতঃপর পয়লা বৈশাখের দিন প্রিয়রঞ্জন দাশমুন্সীর বাসভবনে শৈশাবুত করে বিয়ে। এই বিয়ে নিয়ে হইচই থামতে না থামতেই আবার সাড়া ফেলে দেয় বঙ্গ রাজনীতির আরেক হেভিওয়েটের বিয়ে, তিনি সোমেন মিত্র। এই বিয়েও হয়েছিল বাড়িতেই। 11 বারের সাংসদ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তর প্রেম কাহিনী তো সিনেমাকেও হার মানাতে পারে। তরুণ বয়সে তিনি সুরাইয়া নামে এক মহিলার প্রেমে পড়েছিলেন, তবে বিয়ের প্রস্তাব দিতে পারেননি। সুরাইয়া তখন বিবাহিত। আইনত সুরাইয়ার বিচ্ছেদ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। সেই সময়টা অল্প নয়, 40 বছর। সুরাইয়ার বিবাহ বিচ্ছেদের পর 62 বছর বয়সে তাকে বিয়ে করেন ইন্দ্রজিৎ গুপ্ত। প্রেম পূর্ণতা না পাওয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সারা জীবন বিয়েই করেননি। মান্নাদের গানের 2টো লাইন ছিল, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। এবার সেই প্রেম কড়া নাড়ল দিলীপ ঘোষের জীবনেও। দেখুন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সিপিএম অকুপাইড করে রেখেছিলেন, সিপিএম, কংগ্রেস, টিএমসি, বাট যেই বিজেপির জন্য আজকে আমরা স্বাধীন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল না পশ্চিমবঙ্গ, তো সেটা বিজেপির কারণেই কিন্তু আজ আমরা ভারতবর্ষের অধীনস্থ, নাহলে আজ কিন্তু আমরা পাকিস্তানে হয়ে যেতাম। তো সেই বিজেপি যে ভারতবর্ষকে নতুন পথ দেখিয়েছে, আজকে পশ্চিমবঙ্গ থেকেই দেশের স্বাধীনতাটা শুরু হয়েছিল, বাট সেই পশ্চিমবঙ্গে আজ অবধি বিজেপি প্রতিস্থাপিত হতে পারলো না। সেটা সম্ভব এবং করতেই হবে দেশের স্বার্থে তথা রাজ্যের স্বার্থে, তথা দেশের স্বার্থে। দিলীপদার রাজনীতির কথা বলবো না, কিন্তু মুখ্যমন্ত্রীর যে বার্তা সেটাকে কিভাবে দেখছেন? ভালোই, সৌজন্যবোধ। উনি তো পশ্চিমবাংলার মালিক, সিনিয়র, আর রাজনীতিক একসঙ্গে মত পথ আলাদা হতে পারে, কিন্তু আমরা তো সমাজের সাথে কাজ করছি, আর সমাজে থাকতে গেলে এক জায়গায় এই সৌজন্য নিয়েই থাকা উচিত, তারপরে রাজনীতি। আপনি কি আপনার সেই দাবাং স্টাইলটা এখনো বজায় রেখে যাবেন? আমি জন্ম থেকেই দাবাং, আগামী দিনেও তাই থাকবো, এটা কারেক্টার। সেই জন্য লোকে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ মনে করে। আগামীকাল কি পরিকল্পনা? জন্মদিন রয়েছে এবং বিভিন্ন, কালকে জন্মদিন আছে, তো ইকো পার্কে আমি সবাইকে নিয়ে জন্মদিন পালন করব। কোনো অনুষ্ঠান নেই, এরকমই সবাই আসবেন, শুভেচ্ছা বিনিময় হবে, একটু মিষ্টি খাওয়া হবে, আর তারপরে সন্ধ্যাবেলা খড়গপুর যাবো, মাঝখানে একটা মিছিলও আছে। কাল থেকে রাজনৈতিক কর্মসূচি পুরো দমে? পুরো আজকের পুরো দিনটার, কালকে আর্ধেক দিনটা ছুটি ছিল আমাদের, হয়ে গেল ছুটি শেষ, কাল থেকে ডিউটি শুরু। একদিকে উল্কা সদৃশ্য উত্থান, অন্যদিকে নিত্য বিতর্ক, প্রতিরক্ষকে প্রতিনিয়ত আক্রমণের রোজকার শিরোনামে এহেন দিলীপ ঘোষের বিয়ে নিয়ে চর্চা যে চরমে চলবে সেটাই স্বাভাবিক। বিয়ে করাটা কোনো সাহস লাগে না, কারণ সেটা সবাই করে, যে করে না তার পক্ষে রিস্ক থাকে একটু। শেষ পর্যন্ত এটা একটা সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, সেইটা পালন করার দরকার আছে। সংঘ থেকে সংসার দুটোরই আগে কিন্তু সং রয়েছে, সেই জন্য আমরা বলি বেশি সংযমী হলে হয় সং নয়তো জমের শিকার হয়ে যায়। সংসার মানে দিলীপ বাবু সং সেজে থাকাই যেখানে সার, সেটাই হলো সংসার। ও লাভলি, আই এম রিয়েলি হ্যাপি। এবং আমাকে দেখুন, আমি কিন্তু বিয়েবাড়ি যাবো বলে একদম প্রস্তুত। আজ আমাদের সোনামণির বিয়ে, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ। বৃহস্পতিবার বিকেলে যখন কানাঘুষো শুরু হয়েছে, কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। আর শুক্রবার তিনি লেখেন যেহেতু মর্নিং ওয়াকে নিয়মিত যেতেন ইকো পার্কে, যেহেতু ওখানেই পরিচয় থেকে আজ পরিণয়, এবং যেহেতু ওই অপূর্ব ইকো পার্কটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, তাই এই মিলনের পেছনে মুখ্যমন্ত্রীর ভূমিকা সত্যিই অনস্বীকার্য। এতদিনে বোঝা গেল ইকো পার্কেই বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন। সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি, উঠেছে কি ওঠেনি, কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো পার্কেই যেতে হতো? আজকে সেটা পরিষ্কার। তার চেয়েও বড় কথা, এই ইকো পার্ক সেই ইকো পার্ক যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল, পরিণয়ের দিকে এগোলো, যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার উন্নয়ন, বাংলার পর্যটন, বাংলার কর্মসংস্থানের অন্যতম প্রতীক ইকো পার্ক। ফলে দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতুবন্ধন, তাতে এই ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি, এইটার যদি উনি এর না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে। আমরা ভীষণ খুশি হয়েছি, কংগ্রাচুলেশনস জানাই ওনাকে, ওনার ম্যারিড লাইফ খুব ভালো কাটুক, এবং আমরা আশাবাদী সকলেই যে ওনার বিবাহের পর উনি মহিলাদের একটু সম্মান দেওয়া শিখবেন। দিলীপ বাবুর বিয়ের পর বৌদির সাথে যখন উনি সংসার করবেন, উনি বৌদি ওনাকে সুশাসনে রাখবেন, এবং উনি মহিলাদের 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে গলার পা তুলে দেবো, পেটে পা তুলে দেবো, এই সমস্ত কথা বলা বন্ধ করবেন। দিলীপ ঘোষ দীর্ঘদিন যে আরএসএস এর সদস্য ছিলেন, সেখান থেকেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা। দিলীপ দা আমার অনেক পুরনো পরিচিত, সংঘের পুরনো কার্যকর্তা এবং অত্যন্ত সংগ্রামী একজন ব্যক্তিত্ব। ওনার নেতৃত্বে বিজেপি এবং বাংলার হিন্দুরা একটা লড়াই করার জায়গা পেয়েছে। তাই ওনার আগামী জীবন ভালো থাকুক, সুখে থাকুন ওনারা, সেটাই কামনা করি। শুধু রেজিস্ট্রি নয়, রীতিমতো আচার আচরণ মেনেই 4 হাত এক হলো দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের। জানিয়ে বরকনে দুপক্ষেই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আপনারা কতটা কি বলবো এক্সাইটেড? আমরা খুব এক্সাইটেড এবং আমরা খুব আনন্দিত যে একটা বন্ধনে ওরা জড়িত হচ্ছে। আপনারা খুব এক্সাইটেড? ভীষণ ভীষণ। কি বলবেন ভাগ্নিকে? ভালো থাকুক। আর দিলীপ বাবুকে কি বলবেন? দুজনে ভালো থাকুক। পার্লারে সেজে গুজে কোণে যখন দিলীপ ঘোষের বাড়িতে ঢুকছেন, তখন তার চোখে মুখে উপচে পড়ছে নতুন জীবনে পা রাখার খুশি। খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। হাতে গয়না পছন্দ করা, বেনারসি পছন্দ করা, আজকে সেই সাজে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, রামের সীতা যাচ্ছে, এক্স্যাক্টলি। রিঙ্কু মজুমদারের ছেলে বিয়েতে থাকতে পারেননি, তবে এই সিদ্ধান্তে মায়ের পাশেই রয়েছেন তিনি। আজকের এই ঘটনাটা আমাদের জীবনে, আমার জীবনে, মায়ের জীবনে, সবার জীবনেই একটা খুবই উল্লেখজনক। আর আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, আমার মা খুশি। উনি বিগত অনেক বছর উনি নিজের ফ্যামিলির প্রতি আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেছে। আর তাছাড়া আমি এখন নিজের কাজে খুব অনেকটা বিজি থাকি, তো আমি অতটা টাইম মাকে দিতেও পারি না। তো মা নিজের পার্সোনাল লাইফের ডিসিশনটা নিয়ে আমি খুবই হ্যাপি, আমি খুবই কন্টেন্ট, আর আমি অ্যাপ্রিসিয়েটই করেছি ওনার ডিসিশনটাকে। ওনার খুশিটা আমার জন্য একটা আউটমোস্ট প্রায়োরিটি। হ্যাঁ, আমি একদম মায়ের সাথে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। যতটা আমার সামর্থ্য, যতটা আমার জন্য সম্ভব হয় আমি ওনার পাশে আছি, থাকবো মানসিকভাবে তো আছি। প্লাস ওনার যে কোনো মোরাল সাপোর্টে আমি সবসময় ওনাকে সাপোর্ট করে এসেছি, কারণ ওনার ডিসিশনস গুলো আমার সবসময় আমি দেখেছি যে প্রচন্ড স্বচ্ছ হয় এবং লজিক্যাল হয়। তো আমি কোনোদিনই ছোটবেলা থেকে এখন অব্দি কোনো ডিসিশনসকে আমি ফেলতে পারিনি। শুধু দিলীপ ঘোষ নন, নিজের আত্মীয় স্বজনের কাছেও গোটা বিষয়টা সারপ্রাইজ হিসেবেই রেখেছিলেন পাত্রী। কবে খবর পেলেন? কবে? আমাকে জানি, আমাকে 10-12 দিন আগেই বলেছে আমাকে, বাট দ্যাট ওয়াজ সিক্রেট। যেহেতু আমি খুব ক্লোজ মামা, তুই তোকে বললা, কাকে বলিস না এই ব্যাপারে আর কি। তো জানতাম এটা আমি। আমার ভাগ্নি বিয়ে করছে, অবশ্যই ভালো লাগবে। 2021 থেকে দিলীপ বাবুর সঙ্গে পরিচয় হয়েছে। কেউ তো আবার পাত্রীর ঘনিষ্ঠ আত্মীয় হয়েও বৃহস্পতিবার টিভি দেখে বিষয়টা জানতে পারেন। খুব এক্সাইটেড, একদমই তাই। আমাকে ও কার সঙ্গে হচ্ছে এনগেজমেন্ট সেটাও বলেনি, বলে ওটা সিক্রেট, তুই আসলে জানতে পারবি। ইন দ্য মেন টাইম আমরা কালকেই
টিভিতে দেখছি যে এরকম ব্যাপার, তখনই ব্যাপারটা আমাদের কাছে খোলসা হয়। প্রথমে বিয়ের প্রস্তাব দেন রিঙ্কু, তবে প্রথমেই তাতে গ্রিন সিগন্যাল দেননি দিলীপ ঘোষ। শেষমেশ মায়ের ইচ্ছেই যে তিনি এই বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন সে কথা স্পষ্ট জানিয়েছেন দিলীপ ঘোষ। আমি তাকে ডাকিনি বা কোনো চয়েস করেছিলাম, বাকি 10 জন পার্টি কর্মী যেমন তিনিই ছিলেন, উনি হঠাৎ এসে বললেন যে দেখুন আমি তো ঘর পরিবার সংসার করেছি, আমার দায়িত্ব শেষ, ছেলে বড় হয়ে গেছে, তাকে ভালো পড়াশোনা করি, চাকরি করছি, কিন্তু তবুও আমার মনে হচ্ছে একজন সঙ্গী দরকার, আর যাতে বাকি জীবনটা আমি তার সঙ্গে থাকতে পারি সম্মানের সঙ্গে। তাহলে হ্যাঁ খুব ভালো কথা, বিয়েটা করো। বলছে না আপনি রাজি থাকলে আমি বিয়ে করতে পারি। তো ভাই আমি তো কোনোদিন ভাবিনি বিয়ে করবো আর সংসার করবো, আমার ক্যারেক্টারে নাই, তো তুমি ভালো, শুভেচ্ছা থাকলো। কিন্তু বারবার উনি বলেছেন, তারপরে আমি তখন মায়ের এই সমস্যায় আমি বাড়ির বাইরে গেলে তাকে অন্য জায়গায় রেখে যেত, তো তখন সেটাও উনি বলেছেন যে এখন তো আপনার কাছে কেউ নেই, পরিবারে কেউ আপনি, তো আমি তখন সেটাকে ইয়েস করেছি, মাকে জিজ্ঞেস করেছি, মাই ইয়েস করেছেন ভাই। কিন্তু দাদার কাছ থেকে এই বিয়ের খবর পাননি ঝাড়গ্রামে থাকা দিলীপ ঘোষের ভাই, ফলে অনেকটাই হতাশ তিনি। দিলীপদার আজকে বিয়ে, সেটা জানেন আপনারা? না, আজকে মিডিয়াতে শুনছি, দাদার তরফ থেকে কোনো খবর নেই, আপনাদের তরফ থেকে এই খবর পাচ্ছি। দাদা তো থাকে কলকাতাতে, আমরা থাকি গোবিন্দপুরে, অতএব কে কার কাছ থেকে পারমিশন নিল, কেমন করে নিল সেটা তো জানা নেই। আপনাদের কাছে কোনো নিমন্ত্রণ কিছু আসেনি? না, জানি না তো কি করে ওটা আসবে, পরিবারের অন্যান্য জানায় না। তবে রাজনৈতিক মহল দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সরগরম। এতদিন দিলীপ ঘোষ মানেই ছিল গরমা গরম বক্তব্য, আক্রমণাত্মক রাজনীতিক। এবারে কিন্তু খালি হাতে যাব না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর রাস্তা দাঁড় করিয়ে। এবার সেই তিনি বিয়ের পিঁড়িতে, আলোচনা তো হবেই। নতুন বউও মানছেন দিলীপ ঘোষ সোজা সাপটা, তবে মন্দ নয়, সে পাত্র ভালো। উনি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, যাকে যা বলেন মুখের ওপর বলে দেন, ভীষণ লজিক্যাল, যাদের মনের মধ্যে স্বচ্ছতা থাকে, যৌক্তিকতা থাকে, এবং যারা ভীষণ জাজমেন্টাল হয়। মানুষের 6টা ইন্দ্রিয় থাকে না, 6টা ইন্দ্রিয় যে কন্ট্রোল করতে পারে, সংযমী, সংযত, কোনো লোভ নেই, লালসা নেই, কোনো জেলাস নেই কারোর প্রতি, কোথাও না কোথাও আমার মধ্যেও ওনার মতন অনেকটা জিনিস আমি রপ্ত করে নিয়েছি। এতদিন দিলীপ ঘোষ মানে ছিল পিছু টানহীন রাজনীতি সর্বস্ব এক নেতা। শুক্রবার সন্ধে দিলীপ ঘোষের ব্যাচেলার তকমা আর রইল না। তবে অনুরাগের ছোঁয়ায় তার রাগ কি কমবে, নাকি দিলীপ ঘোষ থেকে যাবেন একই রকম, সেটাই এবার দেখার। এবিপি আনন্দ। মজার বিষয়টা কি জানেন? আজকের অ্যানিমেশনের বিষয়ও হলেন দিলীপ ঘোষ। এই অ্যানিমেশন যখন তৈরি হয়েছিল তখন অবশ্য তার জীবনের নতুন ইনিংসের খবর আমাদের সামনে আসেনি। আমাদের অতি পরিচিত দাবাং দিলীপ ঘোষ উঠে এসেছেন আজকের ব্যঙ্গচিত্রে। আমরা জানি দিলীপ দা অত্যন্ত রসিক মানুষ, অ্যানিমেশনে ঠাট্টা করার জন্য তিনি অন্তত কেস দেবেন না প্লিজ। দেখুন। কেস দেবেন না প্লিজ। बेंगल में हमारा दिल काम करेगा। কুত্তা ঘেউ ঘেউ করছে, বাড়িতে ঢুকে মারবো, বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় মারবো। পুতনা Yes.
কিস দেবেন না প্লিজ।